Hello friends, do you have any idea about repo rate? What is reverse repo rate? Do you have any idea about CRR or SLR? What is the full form of MSF? To know all about this, you must have to watch the video till the end. But before that, I am going to introduce myself. Hello friends, you are hooked on to my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. Today's topic is economy, and today I am going to analyze and describe some very important ব্যাংকিং টার্মিনোলজি অর্থাৎ ব্যাংকিংয়ে ব্যবহৃত বেশ কিছু শব্দ যা কিনা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। সবার প্রথমেই আমরা জেনে নেব রেপো রেট সম্পর্কে। রেপো রেট আরইপিও রেপো রেট, এই রেপো রেট কথার অর্থ কি? রেপো বা রিপারচেস অপশান, রেপো বা রিপারচেস অপশান মানে যে হারে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাকি ব্যাংকগুলির থেকে সরকারি সিকিউরিটিগুলি নিজের কাছে জমা রেখে টাকা ধার দেয়। এবার প্রশ্ন হলো, সরকারি সিকিউরিটি কেন? কারণ ব্যাংক যদি ফেল করে তাহলে সেই সমস্ত সিকিউরিটি বেচে রিজার্ভ ব্যাংক তার টাকা বুঝে নেবে। এটা অনেকটা হোম লোনের মতন, যেখানে বাড়ির দলিল জমা রেখে টাকা ধার করতে হয়। তাহলে রেপো রেট সম্পর্কে আইডিয়া তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এবার চলো নেক্সট টার্মিনোলজি দেখে নেওয়া যাক। এটি হলো রিভার্স রেপো রেট। এটি রেপো রেটের ঠিক উল্টো। রিভার্স কথাটির অর্থই আমরা জানি উল্টো, তো সেক্ষেত্রে রেপো রেটের ঠিক উল্টো হলো রিভার্স রেপো রেট। অর্থাৎ যখন আরবিআই অথবা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাকি ব্যাংকগুলির কাছ থেকে টাকা ধার নেয় সরকারি সিকিউরিটিগুলির বিনিময়ে, তখন তাকে আমরা বলবো রিভার্স রেপো রেট। এক্ষেত্রে সুদের হার কিন্তু রেপো রেটের থেকে অনেকটাই কম হয়। কারণ আমরা যখন ব্যাংকে টাকা রাখি তখন সুদ কম পাই, কিন্তু ব্যাংক থেকে লোন নিলে বা ধার করলে তখন কিন্তু আমাদেরকে বেশি সুদ গুনতে হয়। ঠিক সেরকমই রিজার্ভ ব্যাংক হলো সমস্ত ব্যাংকের ব্যাংক, অর্থাৎ ব্যাংকার্স অফ ব্যাংক। এই রেপো এবং রিভার্স রেপো হলো অর্থনীতির লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি বা ল্যাফ, এলএএফ ল্যাফ, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি এর হাতিয়ার বা অস্ত্র। এর দ্বারা মূলত অর্থনীতিতে টাকার যোগান অথবা টাকার সার্কুলেশন নিয়ন্ত্রণ করা হয় বা কন্ট্রোল করা হয়। একে তাই লিকুইডিটি করিডোরও বলা হয়ে থাকে। এরপর চলো নেক্সট টার্মটা জেনে নেওয়া যাক। নেক্সট ইম্পর্টেন্ট টার্ম হলো এমএসএফ। এই এমএসএফ এর পুরো ফর্ম কি না, এমএসএফ স্ট্যান্ডস ফর মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি। ধরো কোনো ব্যাংকের রাতারাতি বা ইমিডিয়েটলি আর্জেন্ট কিছু টাকার দরকার পড়ল। আমদানি আদানি বা বিজয় মালিয়ার মতন লোক হলে তো হয়তো লোন নেবে। এই ধরনের বড় বড় রাঘব বোয়ালরা হয়তো লোন নিতে পারেন। এত কম সময়ে টাকা পেতে গেলে রিজার্ভ ব্যাংক আগে দেখবে সেই ব্যাংকের কত নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস রয়েছে। নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস অর্থাৎ এনডিটিএল। এবার চলো এই এনডিটিএল সম্পর্কে তোমাদেরকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। ধরো একটি ব্যাংকে, সাপোজ এসবিআই ব্যাংকে
প্রতিদিন বেশ কিছু মানুষ টাকা ডিপোজিট করছে, আবার বেশ কিছু মানুষ টাকা উইথড্র করছে। তো এক্ষেত্রে এনডিটিএল কাকে বলবো? এক্ষেত্রে এনডিটিএল বলবো ডিপোজিট মাইনাস উইথড্রয়াল। অর্থাৎ যতটা পরিমাণ টাকা জমা করা হলো এবং কতটা পরিমাণ টাকা তুলে নেওয়া হলো তার বিয়োগফল করলে যে রেজাল্টটা আমরা পাবো সেটাই হলো এনডিটিএল। এবং ব্যাংক কিন্তু এই এনডিটিএলটা জমা রাখে নিজের কাছে এবং এই এনডিটিএলের ওপর দাঁড়িয়েই কিন্তু একটা ব্যাংক রান করে বা একটা ব্যাংক তার বিজনেস করে থাকে। অর্থাৎ মোট কত টাকা পাবলিক বা অন্য ব্যাংককে ফেরত দিতে হবে, এর 2% পর্যন্ত ঋণ সেই ব্যাংক পেয়ে যেতে পারে আরবিআই এর কাছ থেকে। যেই এনডিটিএলটা পড়ে থাকবে ব্যাংকের কাছে তার 2% অর্থাৎ 2% কিন্তু আরবিআই সেই ব্যাংককে লোন হিসেবে দিতে পারে। এটাই হলো মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি অথবা এমএসএফ। অর্থাৎ সেই ব্যাংকের সম্মান রাখার জন্য তার পাশে কিন্তু রিজার্ভ ব্যাংক দাঁড়াচ্ছে। কারণ আমরা এর আগে জেনেছিলাম যে আরবিআই বেশ কিছু মনিটারি পলিসি অ্যাপ্লাই করে টাকার নিয়ন্ত্রণ করে থাকে এবং আমরা আরও জেনেছিলাম কোয়ান্টিটেটিভ টুলস এবং কোয়ালিটেটিভ টুলস সম্পর্কে। তো এই কোয়ান্টিটেটিভ টুলস এবং কোয়ালিটেটিভ টুলসের মধ্যেই কিন্তু আমাদের এই যে ব্যাংকিং টার্মিনোলজিগুলো রয়েছে এগুলো আমরা আলোচনা করেছিলাম। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট টার্মিনোলজিগুলো জানব রিগার্ডিং ব্যাংক। চলো এবার নেক্সট ইম্পর্টেন্ট টার্মটা জেনে নেওয়া যাক। নেক্সট ইম্পর্টেন্ট টার্ম হলো ব্যাংক রেট। ব্যাংক রেটের মানে হলো যে হারে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাকি ব্যাংকগুলিকে টাকা ধার দেয়। তাহলে রেপো এবং এমএসএফ অর্থাৎ মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি এর সাথে এর ডিফারেন্সটা কি? রেপো এর ক্ষেত্রে সরকারি সিকিউরিটিগুলি বন্ধক রাখা হয়, কিন্তু ব্যাংক রেটের ক্ষেত্রে কোনো রকম সরকারি সিকিউরিটি বন্ধক রাখা হয় না। তার মানে এটি হলো অনেকটা পার্সোনাল লোনের মতন। পার্সোনাল লোনে সুদের হার হোম লোনের থেকে অনেক বেশি হয়, এটা আমরা জানি। এখানেও ঠিক তাই, রেপো রেটের থেকে ব্যাংক রেট অনেক বেশি হয়। এবার চলে আসা যাক মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটির সঙ্গে ব্যাংক রেটের পার্থক্য কি। মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বা এমএসএফ এর ক্ষেত্রে 2% একটা বিষয় রয়েছে, যে 2% আরবিআই টোটাল এনডিটিএল এর থেকে 2% যেটা থাকবে সেই 2% পর্যন্ত লোন দিতে চায়। কিন্তু ব্যাংক রেটের ক্ষেত্রে এই বিষয়টি নেই। কাজেই এই ক্ষেত্রে ব্যাংক রেটের ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট অর্থাৎ সুদ বেশি গুনতে হয়। চলো এবার নেক্সট ইম্পর্টেন্ট টার্ম জেনে নেওয়া যাক, সিআরআর। সিআরআর স্ট্যান্ডস ফর ক্যাশ রিজার্ভ রেশিও। প্রতিটি ব্যাংককে রিজার্ভ ব্যাংকের কাছে তাদের কিছু টাকা বা কিছু শতাংশ পার্সেন্টেজ জমা রাখতে হয়। এটিকে বলা হয় সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। আমরা জানি মানি ইজ নাথিং বাট এ লিকুইড ফ্যাক্টর, অর্থাৎ অর্থ কিন্তু কিছুই নয়, একটা লিকুইড ফ্যাক্টর। এবং এই অর্থ 3 রকমভাবে বা 3টে আকারে 3টে রূপে থাকতে পারে। নাম্বার 1 ক্যাশ, নাম্বার 2 গোল্ড অ্যান্ড নাম্বার 3 ইজ গভর্নমেন্ট অ্যাপ্রুভড সিকিউরিটি। তো এই ক্যাশ রিজার্ভ রেশিওর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা সম্পূর্ণরূপে ক্যাশের আকারে বা ক্যাশের রূপে থাকতে হবে। পয়েন্ট টু বি নোটেড, এক্ষেত্রে মনে রাখার বিষয় যে এক্ষেত্রে কিন্তু ব্যাংক কোনো রকম ইন্টারেস্ট বা সুদ পায় না। এটি নিয়ে রিজার্ভ ব্যাংকের কিন্তু কম ক্রিটিসিজম বা সমালোচনা হয়নি। বড় বড় কোম্পানিগুলি সরকারকে অনেক কথা কিন্তু শুনিয়েছে, কারণ এই টাকা যদি ব্যাংক জমা না রাখতে হতো বা ব্যাংককে যদি এই টাকা আরবিআইয়ের কাছে জমা না রাখতে হতো
তাহলে কিন্তু ব্যাংকে গিয়ে বড় বড় কোম্পানিগুলোকে লাইনে দাঁড়াতে হতো না লোনের জন্য। কিন্তু আরবিআই এটি করে কেন, বা এই ধরনের ক্যাশ রিজার্ভ রেশিও করেছে কেন? কারণ বেশি টাকা বাজারে যদি সার্কুলেশন হয় তাহলে কিন্তু টাকার যে ভ্যালু রয়েছে বা কারেন্সির যে ভ্যালু রয়েছে সেটা অনেক কমে যাবে, যার ফলে ইনফ্লেশন অথবা মুদ্রাস্ফীতি দেখা যেতে পারে, এবং যার ফলে জিনিসপত্র বা যে কোনো কনজিউমার গুডসের দাম কিন্তু হু হু করে বাড়তে থাকবে, এবং সেই রেটটা কিন্তু হাই ইনফ্লেশন হবে। এই জন্য সরকারকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে কিন্তু এই ক্যাশ রিজার্ভ রেশিওটি ব্যবস্থা করেছে আরবিআই। সাধারণত এই ক্যাশ রিজার্ভ রেশিও 4% থেকে 4.5% পর্যন্ত হয়ে থাকে, এবং 2024 এর ডেটা অনুযায়ী অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু সিআরআর রয়েছে 4.5%। অর্থাৎ ব্যাংকের জমানো 100 টাকার মধ্যে 4.5 টাকা কিন্তু ব্যাংককে রিজার্ভ ব্যাংকের কাছে আটকে রাখতে হয়। এরপর নেক্সট ইম্পর্টেন্ট টার্মিনোলজিতে আসি। নেক্সট ইম্পর্টেন্ট টার্ম হলো এসএলআর। এসএলআর স্ট্যান্ডস ফর স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। শুধু সিআরআর নয়, আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু এসএলআর এর মাধ্যমে ব্যাংকগুলোকে শাসিয়ে রাখে বা ধমকিয়ে রাখে। এই এসএলআর হলো সেই রেশিও বা সেই অনুপাতটি যেটি ব্যাংকগুলিকে নিজের টাকাটা নিজের সিন্ধুকে অর্থাৎ নিজের কাছে রাখতে হয়। তাহলে ক্যাশ রিজার্ভ রেশিওর সঙ্গে স্ট্যাটুটরি লিকুইডিটির একটা বড় ডিফারেন্স আমরা পেলাম কি? না, ক্যাশ রিজার্ভ রেশিওর ক্ষেত্রে ব্যাংকগুলিকে টাকাটা আরবিআই এর কাছে রাখতে হয়, এবং এসএলআর এর ক্ষেত্রে ব্যাংকগুলিকে একটা পার্সেন্টেজের টাকা কিন্তু নিজের কাছে রাখতে হয়। আরও একটা বড় ডিফারেন্স হচ্ছে, আমরা বলেছিলাম যে লিকুইডিটি 3 ধরনের হয়, ক্যাশ, গোল্ড অ্যান্ড গভর্নমেন্ট অ্যাপ্রুভড সিকিউরিটি। সিআরআর ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছিলাম যে ব্যাংকগুলিকে আরবিআই এর কাছে ক্যাশ হিসেবে কিন্তু সেই সিআরআর এর পার্সেন্টেজটা রাখতে হয়, কিন্তু এসএলআর এর ক্ষেত্রে ব্যাংকগুলিকে নিজের কাছে টাকার যে কোনো শেপ অর্থাৎ ক্যাশ, গোল্ড বা গভর্নমেন্ট অ্যাপ্রুভড সিকিউরিটি যে কোনো রূপে বা আকারে নিজের কাছে ব্যাংক রাখতে পারে। নিজের টাকা অথচ কিন্তু নিজে খাটাতে পারছে না। এটা আবার কীরকম অবস্থা? মোটামুটিভাবে 18 থেকে 25% অর্থাৎ 18 to 25%-এর মধ্যে এই রেশিওটি বা এই অনুপাতটি হয়ে থাকে। অর্থাৎ প্রতি 100 টাকার মধ্যে 4 টাকা বা 4.5% আরবিআই এর কাছে ব্যাংকে জমা রাখতে হয়, এবং তারপর নিজের কাছে 18 to 25% অর্থাৎ 18 থেকে 25% ব্যাংকগুলোকে নিজের কাছে জমা রাখতে হয়। অর্থাৎ বাকি টাকা, বাদবাকি টাকাটি কিন্তু আরবিআই অর্থাৎ ব্যাংক কি করতে পারে? আরবিআই নয়, ব্যাংক বাদবাকি টাকাগুলো কিন্তু খাটিয়ে বিজনেস করতে পারে। এই জন্য কি হয় জানো? জমা খাতায় অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে সুদ কিন্তু খুব বেশি হলে 4%, এর বেশি কিন্তু সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট দেওয়া হয় না, কিন্তু ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু সবসময়ই ইন্টারেস্টের পার্সেন্টেজ বেশি হয়। অথচ ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার সময় কিন্তু আম আদমিকে 10% হারে অর্থাৎ 10% হারে সুদ গুনতে হয় বা ইন্টারেস্ট পে করতে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা ব্যাংক যদি 100 টাকা নিয়ে বিজনেস শুরু করে তাহলে সেক্ষেত্রে সেই 100 টাকার মধ্যে 4.5 টাকা ক্যাশ রিজার্ভ রেশিও এবং 18 থেকে 25% কিন্তু এসএলআর হিসেবে জমা রেখে বাদবাকি টাকা কিন্তু ব্যাংককে বাদবাকি টাকা দিয়ে ব্যবসা করতে হয় বা বাদবাকি টাকা দিয়ে পাবলিক ডিলিংস করতে হয়। এই হচ্ছে আজকের কিছু ব্যাংকিং টার্মিনোলজি এবং তার অ্যানালিসিস।
With that, this is Prosenjit Sikdar signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep watching, keep studying, and keep sharing. Don't forget to subscribe, like, and comment. Bye. Take care.